একটি অভিশপ্ত গ্রামে প্রত্যেক কালীপুজোর সময় ছোট মেয়ে বাচ্চাদের বলি দেওয়া হতো, না হলেই জেগে উঠত এক ভয়ঙ্কর রাক্ষস। তো ওই গ্রামে অমৃতা নামের এক মহিলা আসলেই তার মেয়েকেই বলি দেওয়ার কথা বলে সব গ্রামবাসী। কিন্তু একজন মা হয়ে কীভাবেই বা তার সন্তানকে বলি দেবে? তাই অমৃতা একাই তার সন্তানকে বাঁচাতে সেই অশুভ ভয়ঙ্কর রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। নিজের সন্তানকে বাঁচাতে একজন মা কতটা ভয়ানক হতে পারে, সেই সব কিছুই দেখব আমরা আজকের গল্পে। মুভির শুরুতেই চন্দ্রপুর নামে একটি স্থান দেখানো হয়। সেখানে জমিদার বাড়িতে অনেক বড়ভাবে কালী পুজো আয়োজন করা হয়েছিল। অন্যদিকে জমিদার ভানু প্রতাপ সিং তার বউ অন্তঃসত্ত্বা ছিল, আর আজ তার একটি ছেলে সন্তান হয়। এই খবর শুনে সবাই তো আগের থেকে অনেক বেশি খুশি হয়। কিন্তু একটু পরেই একজন এসে বলে জমিদার সাহেবের আরও একটি সন্তান হওয়া বাকি। তো তখন আমরা জানতে পারি জমিদারের যমজ সন্তান হবে। একটু পরেই জমিদারের আরও একটি সন্তান হয়, কিন্তু এবার ছেলে না হয়ে মেয়ে জন্ম হয়, যার ফলে সবার আনন্দ নিমিষেই মাটি হয়ে যায়। জমিদার ভানু তখন সেই কন্যা সন্তানকে তার বোন রুক্মিণীর হাতে তুলে দেয়, কারণ তাদের বংশে মেয়ে হলে তাকে বলি দেওয়ার রীতিনীতি আছে। আর তাই রুক্মিণী সেই কন্যা সন্তানকে বড় বড় গাছের সামনে এনে বলি দেয়। কিন্তু কেনই বা কন্যা সন্তান বলি দেওয়া হয়, আর এই বড় বড় ভয়ঙ্কর গাছের কী বা রহস্য, সব কিছু সামনেই জানতে পারবো আমরা। তো এরপর 40 বছর পরে চলে আসে। সেখানে অমৃতা নামে একজন মহিলাকে দেখায়। সে কিছু বাচ্চাকে জাদুঘর ঘুরিয়ে দেখায়। তো এখানে আমরা জানতে পারি অমৃতা একজন শিক্ষক। অমৃতার ছাত্ররা একটি ছবি সম্পর্কে জানতে চাইলে অমৃতা বলে, এই ছবিতে তোমরা যাকে দেখছো সে অনেক ভয়ঙ্কর রাক্ষস, আর এই রাক্ষসের নাম হলো রক্তবীজ, যার অনেক শক্তি ছিল। এই রাক্ষসের রক্ত মাটিতে পড়লে তার মতোই শক্তিশালী ভয়ঙ্কর রাক্ষস আবারও জন্ম হতো, কিন্তু মা কালী তাকে যুদ্ধে পরাজিত করেছিল। এখানে আমরা অমৃতার মেয়ে সুস্মিতা ও অমৃতার স্বামী শুভঙ্করকেও দেখতে পাই। তো সুস্মিতা তার বাবা মাকে গ্রাম থেকে ঘুরে আসার কথা বলে, আর তখনই আমরা জানতে পারি শুভঙ্করের গ্রাম হলো সেই চন্দ্রপুর। শুভঙ্কর কখনোই তার মেয়েকে চন্দ্রপুর গ্রামে নিয়ে যায়নি। এরপর রাতের বেলা শুভঙ্কর ও অমৃতা চন্দ্রপুর গ্রামের সেই অদ্ভুত নিয়ম সম্পর্কে কথা বলতে থাকে। শুভঙ্কর বলে তার মেয়েকে এই সব কিছু বলে দেওয়া উচিত, কিন্তু অমৃতা বলে সে এখনও অনেক ছোট, এসব পরে জানানো যাবে। একটু পরেই শুভঙ্করকে কেউ একজন ফোন দিয়ে বলে তার বাবা মারা গেছে, আর তাই তাকে সেই চন্দ্রপুর গ্রামে যেতে হবে। শুভঙ্কর তার মেয়ে ওর বউকে চন্দ্রপুর গ্রামে নিতে চায় না বলে সে একাই যাওয়ার জন্য বের হয়। এরপর সকালবেলা সুস্মিতা তার বাবাকে খুঁজতে থাকলে অমৃতা বলে তার বাবা গ্রামে গেছে, কেননা সেখানে তার দাদা মারা গেছে। এসব শুনে সুস্মিতা রাগ করে চলে যায়। অন্যদিকে চন্দ্রপুরে শুভঙ্কর তার বাবার শেষ কার্য সম্পূর্ণ করে। তো এরপরেই আমরা জানতে পারি সেই জমিদার ভানু প্রতাপ হলো শুভঙ্করের বাবা, আর সেই কালী পুজোর সময় জন্ম হয়েছিল শুভঙ্করের। এরপর শুভঙ্কর জয়দেব নামে একজনের সাথে আলোচনা করতে থাকে। শুভঙ্কর বলে সে এই মহলটি বিক্রি করে দেবে, কোনো লোক পেলে যেন জয়দেবকে জানানো হয়। অন্যদিকে জয়দেব তখন শুভঙ্করকে বোঝায় এই মহল তাদের বংশের ঐতিহ্য, তাই এটি বিক্রি না করে তার স্ত্রী ও কন্যাকে দেখানো উচিত, যদি তাদের এটি পছন্দ হয়। এসব শুনে জয়দেবকে শুভঙ্কর বলে তার কন্যা না ছেলে সন্তান আছে। আর আমরা তো জানি শুভঙ্কর কেন সবাইকে মিথ্যা কথা বলে, কারণ এই গ্রামে কন্যা সন্তান বলি দেওয়া হয়, আর সেজন্যই শুভঙ্কর তার কন্যাকে এই চন্দ্রপুরে নিয়ে আসেনি। এরপর রাতের বেলা শুভঙ্কর অমৃতাকে ফোন দিয়ে বলে আমি আসছি, এখানে আমার কাজ শেষ। তো এরপর সেখানে কিছু লোক শুভঙ্করকে তার বাবার অস্থি দেয়। এমন সময় গাছের শেকড়ে পা আটকে শুভঙ্কর পড়ে যায়। সেখানে দেখি শুভঙ্করের পায়ে সেই শেকড়ের কিছু অংশ আটকে যায়। অপরদিকে দেখি সুস্মিতা ঘুম গেলে অমৃতা তার ট্যাপ বন্ধ করার সময় একটি ভয়ঙ্কর গাছের ছবি দেখতে পায়, আর এটি হলো সেই গাছ যার সামনে মেয়েদের বলি দেওয়া হতো। অমৃতার এই ছবিটি ভালো লাগায় তখন সে এটির ছবি শুভঙ্করকেও পাঠায়। আর শুভঙ্কর যখন এই গাছের ছবি দেখে সে তো অনেক ভয় পায়, কারণ এই গাছের কাহিনী তো সে একাই জানে। তাই শুভঙ্কর দ্রুত অমৃতাকে ফোন দেয়, আর এই ছবি কোথায় পেল জানতে চায়, কিন্তু গ্রামের নেটওয়ার্কে সমস্যা থাকায় ফোন কেটে যায়।
শুভঙ্কর ভয়ে একটি সিগারেট ধরায় আর তার পায়ে সেই শেকড় দেখে সেটি ফেলে দিতে লাগলে অনেকগুলো শেকড় তখন শুভঙ্করকে পেঁচিয়ে ধরে। কোনোভাবেই সেই শেকড় থেকে ছাড়াতে পারে না। শুভঙ্কর নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে আর তার মুখ থেকে সেই সিগারেট পড়ে গিয়ে আগুনে ছাই হয়ে যায় শুভঙ্কর ও তার গাড়ি। তো শুভঙ্করের মৃত্যুর খবর পুলিশের মাধ্যমে অমৃতা পায়। শুভঙ্করের মৃত্যুর খবর পেয়ে অমৃতা ও সুস্মিতা অনেক ভেঙে পড়ে। তো এরপরেই অমৃতা তাদের শহরের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে চন্দ্রপুরের সেই জয়দেবও আসে। জয়দেব তখন অমৃতাকে ভরসা দেয়। সে বলে অমৃতা যেন নিজেকে একা মনে না করে, তার যে কোনো প্রয়োজনে পুরো চন্দ্রপুর পাশে থাকবে। সে আরও বলে যে কোনো সমস্যা হলে যেন তাকে জানায়। তো এরপরেই দেখা যায় সুস্মিতা তার বাবার জন্য অনেক কান্না করতে থাকে। অমৃতারও অনেক কষ্ট হয়, কিন্তু তবুও সে সুস্মিতাকে সামলানোর চেষ্টা করতে থাকে। এভাবেই 3 মাস কেটে যায়। একদিন রাতের বেলা অমৃতা শুভঙ্করকে নিয়ে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তো এর পরের দিনই চন্দ্রপুর থেকে জয়দেব অমৃতাকে কল দেয় আর বলে শুভঙ্কর মৃত্যুর আগে তাদের মহলটি বিক্রি করার কথা বলেছিল, আর তাই সে এটি বিক্রির জন্য লোকও দেখেছে। এখন এটি বিক্রির জন্য জয়দেব অমৃতা ও তার মেয়েকে চন্দ্রপুর আসতে বলে। অমৃতা বলে মহলটি তো বিক্রির জন্য জয়দেব একাই যথেষ্ট। এসব বলে অমৃতা তার মেয়েকে নিয়ে সেই চন্দ্রপুরে যেতে চায় না, কিন্তু জয়দেব অনেকভাবে বোঝাতে থাকে অমৃতাকে চন্দ্রপুর যাওয়ার জন্য। তো তখন অমৃতা বলে চেষ্টা করব যাওয়ার জন্য, এই বলে কল কেটে দেয়। এরপর অমৃতা সেই চন্দ্রপুর একাই যেতে চায়, কিন্তু সুস্মিতা যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। সুস্মিতা বলে তার বাবা একা গিয়ে আর ফিরে আসেনি, এখন যদি তার মায়েরও কিছু হয়ে যায় তাহলে তার কি হবে। এসব শুনে অমৃতা তার মেয়েকেও নিয়ে যেতে রাজি হয়। পরের দৃশ্যে অমৃতা ও সুস্মিতা চন্দ্রপুরে আসে। অমৃতা তখন সেই মহলে শুভঙ্করকে দেখতে পায়। এটা ছিল তার মনের ভুল, কিন্তু অমৃতার মনোযোগ গাড়ির দিকে না থাকায় তখন গাড়ির সামনে দীপিকা নামে একটি মেয়ে চলে আসে। দীপিকা অনেক ভয় পাওয়ায় সুস্মিতা তাকে চকলেট উপহার দেয়, আর তারপর অমৃতা ও সুস্মিতা মহলের ভিতর প্রবেশ করে। দীপিকা তখন সুস্মিতাকে বলে এই মহলে 24টা ঘর আছে। এসব শুনে সুস্মিতা সব ঘর ঘুরে দেখতে চাইলে দীপিকা তাকে নিয়ে যায়। অন্যদিকে অমৃতাও ঘুরে দেখতে থাকে। অমৃতা তখন একটি মন্দির সম্পর্কে সেই মহলের দারোয়ানকে জিজ্ঞেস করলে সে দারোয়ান বলে এই মন্দির 40 বছর ধরে বন্ধ, কেননা দেবী এই 40 বছর ধরে কারোর স্বপ্নে দেখা দেয়নি। আর এই মন্দিরের নিয়ম হলো দেবী দেখা না দিলে পুজো করা যাবে না, তাই এত বছর এই মন্দির বন্ধ। তো রাতের খাওয়া শেষ হতেই সেই দারোয়ানের বাবা সেখানে আসে আর অদ্ভুতভাবে বলতে থাকে বড় সর্বনাশ হয়ে গেছে, কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। তাই দ্রুত সেখানে দারোয়ান আর তার বউ আসে আর তার বাবাকে নিয়ে যায়। এরপর অমৃতা সুস্মিতাকে বলে এটি অচেনা জায়গা, এখানে সুস্মিতা যেন একা একা কোথাও না যায়। রাত গভীর হলে অমৃতা ও সুস্মিতা ঘুমিয়ে পড়ে। তখন দেখা যায় গাছের মতো দেখতে ভয়ঙ্কর কিছু মেয়ে জানালা দিয়ে সুস্মিতাকে দেখতে থাকে। পরের দিন সকালে জয়দেব মহলটি বিক্রির জন্য দালাল নিয়ে আসে। অমৃতা তখন বলে তার কোনো চাওয়া পাওয়া নেই, যে কোনো দামেই সে এই মহলটি বিক্রি করে দেবে। এসব শুনে দালাল বলে এই মহল তো এমনিই অভিশপ্ত, এটি কেউ কিনতেই চায় না। আর অভিশপ্ত বলায় জয়দেব তো সেই দালালকে অনেক রাগ দেখায়, সাথে থাকে তাড়িয়েও দেয়। তখন দেখা যায় গ্রামের লোকজন সেখানে উঁকি দিয়ে দেখছিল, তাই জয়দেব তাদের তাড়িয়ে দেয়। পরের দৃশ্যে সুস্মিতা তার আঁকা ছবি দীপিকাকে দেখাচ্ছিল। এমন সময় সেই গাছের ছবি সামনে চলে আসে। দীপিকা বলে এই গাছ তো মহলের পিছনেই আছে। সুস্মিতা তখন সেটি দেখতে চাইলে দীপিকা না করে দেয়, কিন্তু অনেক জোর করলে দীপিকা তখন সেই গাছ দেখাতে নিয়ে যায়। সুস্মিতা গাছটির আরও কাছে যেতে থাকলে অমৃতা চলে আসে, আর সেখান থেকে যাওয়ার সময় অমৃতার মনে হয় কেউ তাকে দেখছে। অন্যদিকে দেখা যায় দীপিকাকে তার মা একটি কক্ষে কারোর ভয়ে লুকিয়ে রাখে, তাকে সেখান থেকে বের হতে না করে। আর রাত অনেক গভীর হলে দেখা যায় সেই রুমের জানালা দিয়ে কিছু শিকড় সেই রুমে প্রবেশ করে, আর জানালার বাইরে আমরা একটি ভয়ঙ্কর রাক্ষসকে দেখতে পাই। সেই রাক্ষসের শিকড় জানালা ভেঙে রুমে ঢুকে যায় আর দীপিকার পা জড়িয়ে ধরে। সেই রাক্ষস দীপিকাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন তার মা এসে দেখতে পায় তার মেয়েকে রাক্ষস নিয়ে গেছে। এসব দেখে দীপিকার মা অনেক কান্না করতে থাকলে অমৃতা দ্রুত পুলিশ অফিসার সন্দীপকে ফোন দেয় আর ফোন দিয়ে দ্রুত চলে আসতে বলে।
সন্দীপও সেই এলাকায় নতুন হওয়ায় সেও এই অদ্ভুত ঘটনার কিছুই জানে না। তো সন্দীপ এসে সেই রুম সার্চ করে, কিন্তু কিছুই পায় না। গ্রাম প্রধান জয়দেব তখন সবাইকে বলে সেই রাক্ষস এই কাজ করেছে। গ্রামে মেয়েদের প্রথম পিরিয়ড হলেই সেই রাক্ষস মেয়েদের তুলে নিয়ে যায়। শুনে সন্দীপ বলে, তাহলে এতদিন পুলিশকে বলা হয়নি কেন? জয়দেব তখন বলে, আসলে এই সব মেয়েরাই আবারও অক্ষত অবস্থায় ফেরত চলে আসে, তাই পুলিশকে জানানো হয়নি। গ্রামের সব লোকজন সুস্মিতা ও তার বাবাকে সব দোষ দিতে থাকে আর বলে তাকে বলি না দেওয়ায় এই সব কিছুই ঘটেছে। অমৃতা তখন বলে তার মেয়ের নামে অন্যায় দোষ যেন কেউ না দেয়। তার কাছে দীপিকা ও সুস্মিতা দুজনেই সমান, তাই দীপিকাকে সে নিজেই খুঁজতে যাবে সেই জঙ্গলে। জয়দেব তখন সেই ভয়ানক রাক্ষসের জঙ্গলে যেতে না করে অমৃতাকে, কিন্তু অমৃতা ও পুলিশ অফিসার সন্দীপ সেই জঙ্গলে ঢুকে দীপিকাকে খুঁজতে থাকে। অমৃতা সেই ভয়ানক জঙ্গল ঘুরে ঘুরে খুঁজতে থাকে। এমন সময় সে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। অমৃতা আওয়াজ ফলো করে একটি গুহায় ঢুকতে লাগে, কিন্তু সন্দীপ তাকে আটকায়। অনেক খোঁজার পরেও না পেয়ে ফেরত আসে তারা। এরপর রাতের বেলা সুস্মিতা এখানে কি ঘটেছে সবকিছু তার মায়ের কাছে জানতে চায়। অমৃতাও আর না লুকিয়ে বলতে শুরু করে। সে বলে, তোমাদের যুদ্ধঘরে বলেছিলাম যে রক্তবীজকে মা কালী মেরেছিল। তো সেই সময় সেই রক্তবীজের এক ফোঁটা রক্ত এই চন্দ্রপুরে এসে পড়ে যায়, যার জন্য এখানে ভয়ানক এক রাক্ষস জন্মায়। কিন্তু তার রক্ত দিয়ে আর কোনো রাক্ষস জন্মাতো না, তাই সে মেয়েদের নিয়ে যেত নতুন রাক্ষস জন্ম দেওয়ার জন্য। কিন্তু কোনো মেয়ে তার শক্তির ভার নিতে পারেনি। আর এই রাক্ষসকে পরাজিত করার জন্য দেবীর এক ভক্তকে দেবী তার এক ফোঁটা রক্ত দেয়। কিন্তু রাক্ষস এসব বুঝে আগেই লুকিয়ে পড়ে। সবাই ভাবে রাক্ষস মারা গেছে, কিন্তু দেখা যায় সেই ভক্তের মেয়ের পিরিয়ড শুরু হলে তাকে তুলে নিয়ে যায়, কেননা তার মধ্যেই ছিল দেবীর শক্তি। এরপর দেখা যায় সেই মেয়ের ভিতর রাক্ষসের জন্ম হচ্ছিল, আর তার বাবা নিজেই তার মেয়েকে বলি দেয়। আর সেই ভক্ত লোকটির বংশই হলো সুস্মিতা, তাই রাক্ষস তার পিছনে পড়ে আছে। অমৃতা আরও বলে, যেদিন তোমার জন্ম হয় সেদিন তোমার দাদা তোমাকে দেখতে গিয়েছিল যে ছেলে হয়েছে নাকি মেয়ে, আর তাই আমরা তোমাকে বাঁচাতে পাশের অন্য ছেলে বাচ্চার সাথে পরিবর্তন করে দিয়েছিলাম, যার জন্য আজ তুমি জীবিত আছো। কিন্তু এখন সে রাক্ষস এসব জানতে পেরে গেছে। অমৃতা বলে সে থাকতে তার মেয়েকে কিছুই হতে দেবে না। অন্যদিকে দীপিকাকে সেই রাক্ষস নিজের বশে করে নিতে থাকে। তো পরের দিন জয়দেব ও সন্দীপ সেই সকল মেয়ের সাথে কথা বলে, কিন্তু সব মেয়েই কিছু জানে না বলে বলতে থাকে। এরপর অমৃতা সেই বুড়ো মহিলার কথা সন্দীপ ও জয়দীপকে বলে। জয়দেব তখন বলে সেই বুড়ো মহিলাকে সবাই অশুভ ভেবে গ্রাম থেকে বের করে দিয়েছে। এসবের পরে অমৃতা বাড়ি আসলে সেই বুড়ো মহিলা গাড়ির কাছে আসে আর এসেই মহলের দিকে কিছু একটা দেখায়। অমৃতা দ্রুত মহলের ভিতর সুস্মিতার কাছে যায়। সেখানে দারোয়ানের বাবা অমৃতাকে একটি পত্র দেয় আর বলে এটি শুভঙ্করের ছিল। তো রাতের বেলা অমৃতা সেই পত্রটি খুলে দেখে। সেখানে দেবীর ছবি আঁকা ও লেখা ছিল যে রাক্ষস যখন সব অন্যায়কে ছাপিয়ে যাবে তখন মেয়েদের রক্ত মাটিতে মিশে যাবে, আর সেই সময় করতে হবে মেয়ের বলিদান, আর এভাবেই হবে রাক্ষসের বলিদান। তো এসব পড়ার পর অমৃতা শুভঙ্করকে দেখতে পায়, আর তারপর দেবীর দর্শন পায় অমৃতা। তাই 40 বছর পর দেবীর পুজোর জন্য মন্দির খোলা হয়। সেখানে সকল গ্রামবাসী চলে আসে। দেখা যায় দীপিকাও ফেরত চলে আসে। এরপর দীপিকা সহ সব বাচ্চাদের চেক করতে হাসপাতালে নিয়ে যায় অমৃতা ও সন্দীপ, কিন্তু দেখা যায় তাদের কোনো সমস্যাই ছিল না। রাত হলে সুস্মিতা বলে তার পেটে ব্যথা করছে। অমৃতা চিন্তায় পড়ে যায়। এরপর তারা ঘুম গেলে দীপিকা সুস্মিতাকে আনতে উপরে যেতে লাগে, কিন্তু তার দাদু আটকালে দীপিকা তার দাদুকে হত্যা করে দেয়। এরপর সে সুস্মিতাকে খেলার কথা বলে বের করে নিয়ে আসে। দেখা যায় বাইরে অনেকগুলো মেয়ে ছিল। অমৃতার ঘুম ভাঙলেই চারদিকে সুস্মিতাকে খুঁজতে থাকে। তাই সে জঙ্গলে গিয়ে দেখে সেই বুড়ো মহিলা সুস্মিতাকে চিপে ধরে আছে। অমৃতা দ্রুত সুস্মিতাকে কেড়ে নেয়, আর তারা এই চন্দ্রপুর থেকে দ্রুত চলে যেতে চায়, কিন্তু জয়দেব এসে তাদের চলে না যাওয়ার জন্য বোঝাতে থাকে। তবুও অমৃতা চলে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। রাস্তায় সেই ভয়ানক সব মেয়েরা অমৃতার গাড়িতে আক্রমণ করে দেয়। সেই মেয়েরা যে কোনোভাবেই সুস্মিতাকে নিয়ে যেতে চায়। অমৃতাও তার মেয়েকে বাঁচাতে সব রকম চেষ্টা করতে থাকে, কিন্তু সেই মেয়েদের সাথে পারে না। দেখা যায় এই সব কিছুর পিছনে জয়দেব ছিল। সেই ছিল এই আসল রাক্ষস। এরপর জয়দেব সুস্মিতাকে নিয়ে যায়।
সেখানে এই বুড়ো মহিলাকেও দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের দিন গ্রামের সব মেয়ে নিখোঁজ হওয়ায় পুলিশ অফিসার সন্দীপ জয়দেবকে সন্দেহ করে আর সব মেয়েদের খুঁজতে জঙ্গলে তার পুরো টিম নিয়ে যায়। অন্যদিকে সেই বৃদ্ধ মহিলা অমৃতাকে তার কুঁড়ে ঘরে নিয়ে যায় আর অমৃতাকে 40 বছর আগের ঘটনা শোনাতে থাকে। আর আমরা জানতে পারি সেই রুক্মিণী হলো এই বৃদ্ধ মহিলা। রুক্মিণী সেদিন সেই ছোট্ট বাচ্চাকে বলি দিতে চায়নি। সে বলে দেবী কখনো বাচ্চাদের বলি দিতে বলেনি। কিন্তু তখন সেখানে জয়দেব আসে আর তাদের বংশের নিয়ম ও রুক্মিণীকে ছোট করার জন্য জয়দেব সেই বাচ্চা মেয়েকে বলি দেয়। সেই সাথে রুক্মিণীকে অশুভ বলে গ্রাম থেকেও বের করে দেয় জয়দেব। অন্যদিকে সন্দীপের সামনে জয়দেব চলে আসে আর কিভাবে সে রাক্ষস হয়ে উঠে সেই সব বলতে শুরু করে। সে বলে এই বাচ্চাকে মারার জন্য সেই রাক্ষস আমাকে মারতে আসে। আমি সেই রাক্ষসের কাছে অনেক রিকোয়েস্ট করে ক্ষমা চাই। তখন সেই রাক্ষস আমাকে ক্ষমা করে আর তার হয়ে কাজ করার জন্য আমার ভিতরে রাক্ষস প্রবেশ করে। আর এভাবেই সে জয়দেব থেকে ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। তাই সে প্রথমে ভানুকে মারে আর তারপর শুভঙ্করকেও মেরে ফেলে। আর এভাবে সে সুস্মিতাকে তার মার কাছ থেকে নিয়ে আসে। এসব শুনে সন্দীপ অনেক রেগে যায়, কিন্তু জয়দেবের বশ করা সব মেয়েরা তখন সব পুলিশকে মেরে ফেলে আর জয়দেব তার আসল রাক্ষস রূপে ফিরে আসতে থাকে। অন্যদিকে রুক্মিণী অমৃতাকে বলে রাক্ষস এই দিনের জন্যই ছিল। আজ রাক্ষস সুস্মিতার পেটে নতুন রাক্ষস জন্ম দেবে। আর এসব আটকাতেই অমৃতাকে পুজো করে কালীর শক্তি অর্জন করতে হবে। তাই অমৃতা দ্রুত কালী দেবীর পূজা শুরু করে। সেই পূজায় অমৃতা কালীর শক্তিও পেয়ে যায় আর তার মেয়েকে বাঁচাতে জঙ্গলে চলে যায়। যাওয়ার সময় মেয়েদের বলি দেওয়ার অস্ত্রটি অমৃতা নিয়ে যায়। তো অমৃতা গুহা পার করে সেই রাক্ষসের স্থানে এসে পৌঁছায়। সেখানে রাক্ষস সুস্মিতাকে শূন্যে ঝুলিয়ে রেখেছিল। এরপর সেই মেয়েগুলো অমৃতাকে আক্রমণ করে। অমৃতা তার শক্তি দিয়ে মেয়েদের ভালো করে দেয়। মেয়েদের থেকে রাক্ষসের প্রভাব কেটে যায়। আর এবার শুরু হয় আসল যুদ্ধ। অমৃতা ও রাক্ষস জয়দেব মুখোমুখি হয়, কিন্তু অমৃতা কোনোভাবেই পেরে ওঠে না। রাক্ষস তার শক্তি দিয়ে অমৃতার পুরো শরীর ভেঙে দিতে থাকে। এরপর রাক্ষস নতুন রাক্ষস জন্ম দেওয়ার জন্য কাজ শুরু করে। অন্যদিকে অমৃতার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লে সকল বাচ্চার আত্মার শক্তি অমৃতার ভিতর আসে। এরপর অমৃতা দেবীর অবতার নিয়ে সেই অস্ত্রটি রাক্ষসের বুকে ঢুকিয়ে দেয়। এভাবে রাক্ষসকে মেরে সবাইকে ফেরত নিয়ে আসে। কিন্তু রুক্মিণী তখন সুস্মিতার পেটে নতুন রাক্ষসের উপস্থিতি টের পায়। আর রাক্ষসের হাত থেকে সবাইকে বাঁচাতে অমৃতার একটি পথই খোলা ছিল, সেটি হলো তার মেয়েকে বলি দেওয়া। তাই সবাইকে বাঁচাতে অমৃতা বলি দিতে প্রস্তুত হয়। ঠিক তখনই সব বাচ্চার আত্মা সেখানে চলে আসে। রুক্মিণী তখন সুস্মিতার কাছে গেলে দেখতে পায় রাক্ষস ধ্বংস হয়ে গেছে। আর আমরা বুঝতে পারি দেবীর পরীক্ষায় অমৃতা পাশ করেছে, কেননা এখানে দেবী দেখতে চেয়েছিল এক মা তার মেয়েকে বলি দিতে পারে কিনা। সেখানে অমৃতা সফল হয় আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এরকম হরর কিংবা কোনো অ্যাকশন থ্রিলার মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।